পুরো বছরই আমরা কাজ করি যাতে ওই 31টা দিন বলে না ইউ ওয়ার্ক হার্ড পার্টি হার্ডার, তো আমাদের কাছে ওটা পার্টি টাইম। এইবার আমরা প্রথম বোধহয় কিছু লোককে না করতে পারলাম যে না এবার আপনাদের প্রোগ্রাম দেওয়া যাবে না। এইবার ইলিশ উৎসবটা মানে মনে রাখার মতো ছিল, বেশ দারুণ। তাবর তাবর যারা লোক আসছেন তারা অন্য পডকাস্টের থেকে যখন তোমাদের স্টুডিওয়ে আসছে তারা কিন্তু একটাই কথা বলছে, বাপরে কি দুর্দান্ত সাজানো, আমরা 30 বছরে পড়ছি। এটা সবচেয়ে বড় ঘটনা যে একটা অর্গানাইজেশন এবং সবাই প্রায়, আমি নিজেকেও তার মধ্যে ধরে নেব, অর্বাচীনের দল যাদের সবাই প্রায় রাইট অফ করে দিয়েছিল প্রথম দিন থেকে যে ইরা আবার এনজিও কাজ করবে কি। আজকে তারা যখন মানে বারবার করে বলে যে না তুমি যেভাবে কাজ করেছো বা তোমার পলিসিটা বা তোমার যেভাবে ফিলোসফিটাই ঠিক ছিল, তখন খুব ভালো লাগে যে আচ্ছা 30 বছরে তাহলে কিছু অ্যাচিভ করা গেল। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মনীষ এবং আপনারা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আমাদের সিভিএনএন স্টুডিওতে। এবং গত কয়েক বছর ধরে যে বিষয়টাকে আমরা প্রথা বানিয়েছি সেটা হলো বছর শেষ হলেই এবং নতুন বছর শুরু হলেই আমরা আমাদের দাদা অর্থাৎ প্রয়াসমের ফাউন্ডার ডাইরেক্টর সেক্রেটারি সেই দাদাকে আমরা বছরের এই প্রথম দিনেই আমাদের স্টুডিওতে হাজির করাই এবং আমরা খানিক গত বছর কেমন কাটলো এবং নতুন বছরে প্রয়াসম সংস্থা তথা প্রয়াসম সংস্থার আরো অন্যান্য এন্টারপ্রাইজ কি নিয়ে আসতে চলেছে সাধারণ মানুষজনের জন্য সেই বিষয়ে আমরা একটু কথাবার্তা চালাই আড্ডার মাধ্যমে। সো সেই প্রথা মেনে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত দাদা। বছরের প্রথমেই জানি প্রচন্ড কাজের চাপ থাকে। থ্যাংক ইউ আমায় ডাকার জন্য। আর ফার্স্ট অফ অল হচ্ছে হ্যাপি নিউ ইয়ার সবাইকে, এবং তোমাকে আগেই জানিয়েছি, আলাদা করে আর জানালাম না। তো বলো, ফার্স্টেই যে বিষয়টা এখন একেবারে হট টপিক, কারণ আমি জানি যে প্রয়াসমের সঙ্গে যে কজন মানুষ দেশ বিদেশে জড়িত আছে এখন সেই নাম্বারটা প্রচুর বেড়ে গেছে। তার একটা এভিডেন্স আমাদের কাছে আছে, সেটা হলো সম্প্রতি আড়াল সিনেমাটি ইউটিউবে রিলিজ করেছে এবং তার ছুটে এখনো 54,000-এরও বেশি মানুষ দেখেছে এবং প্রত্যেকে কথা বলছে সেটা নিয়ে। ফার্স্টে জানতে চাইবো যে এটার অনুভূতিটা কেমন, কারণ এই প্রথম বোধহয় আমাদের একজন কাস্ট ইনফ্যাক্ট গ্রুপে লিখছিলেন যে পিভিবি স্টুডিওর হিস্ট্রিতে এই প্রথম আমরা 50,000-কে ছাড়ালাম। তো অনুভূতিটা কেমন? ডেফিনেটলি আমিও আম পার্ট অফ ইট টু, বাট আপনার কাছে জানতে চাইবো বিকজ আপনি বানিয়েছেন সিনেমাটা। আমরা সবাই বানিয়েছি, আমি না, কিন্তু ভালোই তো, দারুণ। মানে আমি প্রথমে তো একটু আশান্বিত হয়েছিলাম যখন SRFTI তে 19 তারিখে এটা দেখানো হলো, কারণ শুক্রবার দিন দুপুর 3টের সময় আমরা রেখেছি। আর এই সময়টা একটা ফেস্টিভ সিজন চলছে, তো মানে সবাই ব্যস্ত, নয় পার্টি নয় এটা নয় মানে অফিসের শেষ দিনের কাজগুলো করে নিচ্ছে, এরকম একটা ব্যাপার। সেখানে যখন দেখলাম মানে গেট খুলতেও হয়নি, মানে লোকের ঢল, মানে সেইখানে দেখে হ্যাঁ আবারও হাউসফুল। শুধু না, মানে এবারও আমাদের যে যারা হলটা দিয়েছেন SRFTI কর্তৃপক্ষ, তারা আবারও এসে জিজ্ঞেস করলেন যে আপনারা ঠিক কত কার্ড দিয়েছেন লোককে। এখন মানে সেখানে 370 বোধহয় ক্যাপাসিটি আমাদের লোক যা রেজিস্টার করিয়েছে ওরা, সেখানে দেখা গেল 410 জন। এবং সেটা কিন্তু বাচ্চা ছাড়া, কারণ বাচ্চাদের ওরা রেজিস্টার করায় না। সুতরাং সেটা একটা মানে আমার কাছে মনে হয়েছিল যে তাহলে শুক্রবার কেন, এবার সোমবারও খোলা যাবে, মানে এবার সোমবারও আমাদের এরকম জিনিস রাখা যাবে, কারণ পিভিবির সিনেমা নিয়ে লোকের মনে একটা আগ্রহ বাড়ছে। এবং যখন এটা আজকের দিনে দাঁড়িয়ে বোধহয় 54K, হ্যাঁ সেটাতে, এবং অনেকে অনেক রকমের প্রশ্ন, কি করে হলো, আমরা পয়সা দিয়েছি কিনা না দিয়েছি কিনা, এরকম তো প্রচুর প্রশ্ন থাকে লোকের মনে। এবং সেটা হয়তো আমাদের হলে আমরাও করতাম, হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু যেভাবে অর্গানিক্যালি এটা বেড়েছে সেটাতে বোধহয় এইসব করে বাড়ানো যায় না, আমি জানি না। হ্যাঁ, এবং আমাদের প্রয়োজন হয়নি, কারণ এতগুলো ইনস্টিটিউট আমাদের সঙ্গে ছিল, যেখানে প্রায় অ্যাভারেজে 18,000 প্লাস লোক মানে স্টুডেন্টরা, এবং তাছাড়াও দেশ বিদেশের প্রচুর লোকজন দেখেছে। সেটা কমেন্ট সেকশনে গেলেই বোঝা যাচ্ছে যে শুধু যে মানে একটা জায়গার লোক দেখেছে না, সেটা বিভিন্ন জায়গা থেকে লোকেরা কমেন্ট করছেন। এবং ওভারঅল কিন্তু লোকের মানে আড়াল দেখে খুব হতাশ বা একেবারে, কারণ আমরা স্লো বার্ন একটা থ্রিলার করতে চেয়েছিলাম, এবং যেটাতে বোধহয় আমরা খুব সফল, আমি বলতে পারবো। যে ওই ডিটেকটিভ সিনেমা মানেই যে একেবারে সারাক্ষণ একটা চেজ দেখাতে হবে, খুব সুন্দর পেস আমরা রেখেছি। এবং সারা সিনেমাটা জুড়ে এডিটিং, অসাধারণ এডিটিং হয়েছে। সেখানে এই জায়গায় আমার প্রথম সিনেমা হিসেবে আমার তো দারুণ
ভালো লাগছে। তোমার কেমন লাগলো? না, অসাধারণ, মানে ডেফিনেটলি একটা এক্সপেকটেশনস থাকে যখন ডিজিটাল মিডিয়া নিয়ে, সোশ্যাল মিডিয়ার একটা প্ল্যাটফর্মে কাজ করছি আমরা ইউটিউব, Definitely. তখন একটা এক্সপেকটেশনস থাকে যে প্রত্যেক বছরই আমরা প্রিমিয়ার করি, অন্যান্য ভাবে আমরা ফিজিক্যালি জায়গায় পৌঁছে আমরা মানুষজনদেরকে দেখাই, কিন্তু যখন সিনেমাটি আমি একটা জায়গায় রিলিজ করছি তখন সেই জায়গার একটা এক্সপেকটেশন প্রতি বছরই থাকে, এবং প্রতি বছরই আমরা তাকিয়ে থাকি পরের বছর আরো ভালো এফোর্ট দিতে হবে এবং আরো বেশি করে আমাদের স্ট্র্যাটেজি করতে হবে। তো সেই সমস্ত কিছু যখন এইবার আমাদের কাছে রেজাল্ট হিসেবে আমাদের হাতে আসে তখন একটা আলাদা মানে ভালো সারা লাগা, বছরের একটা 100 বার, খাটনি 100 বার। মনে হয় যে এবং- যাক লোকজন অ্যাপ্রিসিয়েট করছে। একদমই তাই। এবং আমি পরের প্রশ্নে যাব, কারণ আমি এই জিনিসটা আমার নিজের মধ্যেও লক্ষ্য করছি। সেটা হলো যখন দেখলাম যে এত বড় একটা সাড়া ফেলেছে, এবং সেটা এভিডেন্ট, আমি বারবারই বলছি যে 54,000, তারপরে আমি নিজেও যখন এই সোশ্যাল মিডিয়ার ব্যাক এন্ড হ্যান্ডেল করছি বা যখন সিনেমা এডিট বা সিনেমাটোগ্রাফি, এই রেজাল্টটা কিন্তু একটা বড় বুস্টিং এর কাজ করেছে আমার মধ্যেও, যে ওই যে খিদেটা যে কখন আরেকটা এর থেকেও ভালো জিনিস নিয়ে আসবো এবং দর্শকরা যারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে তাদের কাছে আবার পৌঁছে দেবো। আমি এখানে তোমাকে 1 মিনিট থাকবো, আমি জানি না ইন্টারভিউটা তুমি আমার নিচ্ছ না আমি তোমার, কিন্তু এর জন্যই কি তোমরা মানে আমাকে এসে যখন বললে যে এইবারের সঙ্গে সঙ্গে আবার সব লোককে আমরা ওই মা তারা এক্সপ্রেসটা দেখাই, রাইট, এবং সেটার জন্য কারণ মা তার আমার পার্সোনাল ওপিনিয়ন, এবং আমি জানি আমাদের পুরো স্টুডিওর, পিভিবি স্টুডিও প্রোডাকশনের সকলেরই একমত যে আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা 3টে মানে একেবারে থ্রিলার, সাসপেন্স থ্রিলার ক্যাটাগরি সিনেমা বানিয়েছি। মা তারা এক্সপ্রেস, তারপর আমরা ভাঙাবাড়ি বানিয়েছি, এবং আমরা রিসেন্টলি আড়াল করেছি। যদিও আড়াল মানে মানুষের কাছে প্রচন্ড ভাবে সাকসেসফুল, কিন্তু আমাদের কাছে খুব কাছের সিনেমা হচ্ছে মা তারা এক্সপ্রেস, বিকজ যেটা প্রথম সিনেমা। তো আমরা চাইছিলাম আরো একবার কেন না সেলিব্রেট করা যাক, কারণ এমন একটা সিনেমা যার মানে বারবার দেখতে দেখা যায়, সেটা নিজেরা যারা বানিয়েছি তারাও, এবং যারা বারবার বাইরে থেকে দেখেছে তারাও, যার জন্যই আমরা আড়ালটাকে মা তারা এক্সপ্রেসকে আরো একবার প্রচার করার চেষ্টা করলাম, যে মানুষ যারা দেখেনি তারা দেখুক। আচ্ছা, যে প্রশ্নটা করতে চাইছিলাম দাদা, যে এই ভিউটা বা এই অডিয়েন্স যে কমিউনিটি তৈরি হলো আড়াল থেকে, সেটা আমার মধ্যে যেমন একটা ভেতরে খিদে তৈরি করেছে, বরাবর আপনার মধ্যে খিদে আছেই, এবং সেটা বছরের পর বছর আমরা স্ক্রিপ্টে দেখতে পেয়েছি। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কি নতুন কোনো মোর পিভিবি স্টুডিও প্রোডাকশনে আপনি আনতে চাইবেন সিনেমা পারলেন্সে, বা মানে কি কি এই 2026-এর ঝুলিতে ওয়েট করছে? আচ্ছা, মানে 2026-এ আমরা বোধহয় সেদিন এসআরএফটিআই তে পিভিবি তে আমরা যেটা দেখেছি, আমাদের তো নতুন ওয়েব সিরিজ আসছে স্বাভিমান, এবং যেটা বলতে দ্বিধা নেই যে অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে জেন অস্টিন কোন যুগে লিখে গেছে প্রাইড এন্ড প্রেজুডিস, সেটা এখন কতটা রেলেভেন্ট। দেখো কি কাকতালীয় ব্যাপার, এবার যে আমাদের লিট যেটা ফেস্টিভ্যাল হয়, হ্যাঁ, সেই লিট ফেস্টিভ্যালেও এবারে একটা সেকশন, ওরা একটা দিন পুরো রেখেছে যে জেন অস্টিনের প্রাসঙ্গিকতা বাহ, আজকাল, এবং মেনলি ওরা কথা বলবে প্রাইড এন্ড প্রেজুডিস নিয়ে, যে আজকের দিনে এটা কত প্রাসঙ্গিক। একদমই। সো আমার এতটা মানে একটা বলে না যে ভেতর থেকে একটা কোথা থেকে যে তাহলে ঠিক কাজ করেছি, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যখন প্রাইড এন্ড প্রেজুডিস বানাচ্ছি তাহলে ঠিক মানে আমরা তো আর একেবারে সেই পিরিয়ড ড্রামা করব না, এখনকার দিনে এনে ফেলে সেটাকে কিভাবে মানে ট্রিট করা যায় সেইভাবে আমরা দেখব। তো আমার মনে হয় যে গল্পটার প্রাসঙ্গিকতা কোনোদিন ফুরাবে না, কোনোদিন না। সুতরাং এইটা একটা কাজ রয়েছে। তার সঙ্গে আমরা যেটা অজান্তে বলে যে সিনেমাটা করছি, কারণ আড়াল করার পর সবাই ভেবেছিল দেশে, আমি নিজেও ভেবেছিলাম যে আমরা দেশ নিয়ে, যেটা মহাভারতের পরের গল্প বলে আমরা একটু পৌরাণিক আবহে আমরা তৈরি করতে চাইছিলাম। যেটা আমার মনে হলো যে আড়াল মানে হয় না এক একটা যে এতটা আমার কে মানে ইমোশনালি ড্রেন করে নিয়েছে যে এক্ষুনি আবার দেশ বানানো, এত বড় একটা ক্যানভাসে দেশ বানানো, এবং তার চেয়ে একটা যদি রোমান্টিক একটা ফিল্ম বানানো যায়, এবং যেটার জন্য খুব ছাপোষা মানুষের গল্প, এটা যেটা একটা মানে লার্জার দেন লাইফ এরকম মানে খুব সাধারণ ছাপোষা মানুষের দুটি গল্পের উপরে দেশ নির্ভর করছে, তো আমার অজান্তে নির্ভর করছে। তো আমাকে অনেক জিজ্ঞেস করলো যে আচ্ছা আপনারা কি এবার থেকে শুধু এ দিয়েই সিনেমা বানাবে কিনা, প্রথমে আড়াল তারপরে অজান্তে। এখনো আমরা সেরম ভাবে কোনো ডিসিশন নিইনি, তবে হয়ে গেছে এটা একটা মানে তুমি বলতে পারো কাকতালীয় ব্যাপার, যে অজান্তে আমার হঠাৎই মনে হলো যে গল্পটা নিয়ে আমি কাজ করব, যে প্রেমের গল্পটা নিয়ে, সেটা অজান্তে নামটা দিলে খুব ভালো হয়, তাই অজান্তে নাম রাখা হয়েছে। ওটা আসছে। তারপরে এবার অন ট্র্যাক এবং পিভিবি মিলে তোমার কিছু ধরো আমাদের
আলো বাবাটাকে আমাদের আবার করানোর ইচ্ছে আছে। আমাদের স্পোকেন ইংলিশে যারা রয়েছে অন ট্র্যাকে তাদের দিয়ে একটা ইংলিশের নাটক আমাদের তৈরি করার ইচ্ছে আছে। রক্তকরবীর 100 বছর এবার, এবং খুব ভয় কারণ আমি রবীন্দ্রনাথকে নিয়ে সোনার হরিণ চাই একবার করেছিলাম অনেকদিন আগে আল্লাদির প্রোডাকশনে। এইবার আমরা রক্তকরবীতে আমি হাত দিয়েছি, আমি জানি না কতটা, কারণ ধৃষ্টতা আমার, মানে খুব সাহস যে আমি এটা, এবং তোমাদের নিয়েই আমি করতে চাইছি। সুতরাং রক্তকরবীটাতে করার ইচ্ছে আছে, এবং যেটাতে দেখা যাক যে কি, কারণ এখনো অত্যন্ত 100 বছর আগে লেখা হলেও এখনো অত্যন্ত প্রাসঙ্গিক, মানে যেটা মনে হয় যে যদি সেটা দাঁড়া যায়। এবং সবচেয়ে আমি খুব খুব এক্সাইটেড এবং ইন্টারেস্টেড ফুড ফিল্ম ফেস্টিভ্যাল, কারণ নন্দনে একবার আমরা করেছিলাম এবং বিপুল সাড়া ফেলেছিল কলকাতায়। তো সেইটাকে যদি এবার তোমরা রাজি থাকো তাহলে ফুড ফিল্ম ফেস্টিভ্যালটা মনে হয় আছো, কারণ প্রাথমিকভাবে যা আমাদের কথা হয়েছে পিভিবি স্টুডিওর সঙ্গে এবং যা কথা হয়েছে যে স্টোরি নিয়ে, মানে খুব বড় সিনেমা হবে না, শর্ট ফিল্মই আবার 8টা তৈরি করা হবে, যেটার জন্য যেখানে আবার অ্যাওয়ার্ড এই সেই, যাতে, কারণ অনেকেই এবার বলেছে ইস কেন এটা অ্যাওয়ার্ড থাকলো না এটাতে। তো দেখা যাক যদি পরের বছর 8টা ফিল্ম আমরা বানাতে পারি এই ফুড ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে, তাহলে তা থাকবে। কিন্তু রক্তকরবী যে পার্টিকুলার, এটা সিনেমা একেবারেই না, ড্রামা হতে চলেছে। এবং রক্তকরবী নেক্সট ইয়ারের প্রণাম, অর্থাৎ প্রণাম 2026 13ই ডিসেম্বর দেখানোর কথা। 13ই ডিসেম্বর অলরেডি ইট হ্যাজ বিন ফাইনালাইজড। সো এই প্রণামে যখন আমরা আছি, 2026-এর অলরেডি একটা প্রোগ্রাম আমরা আজকে অ্যানাউন্স করলাম। এবারের যে প্রণাম গেল, অর্থাৎ 8ম প্রতিদিন প্রদর্শন প্রণাম, আবারও কিছুদিন আগে আমাদের যে ভ্যালুয়েশন মিটিং হয়েছে সেখানে ইট হ্যাজ বিন কাম আপ যে মানে প্রচন্ড দিক থেকে, অনেক দিক থেকে হয়তো এবারের প্রণাম অনেক বেশি সাকসেসফুল। তো এই প্রণামে একবার ফিরে যাব, এবং যেহেতু আমরা ইয়ার রাউন্ড আপ করছি, গত বছর কেমন কাটলো, এই প্রণাম কেমন কাটলো, 8ম প্রতিদিন প্রদর্শন প্রণাম? দেখো, ইয়ার রাউন্ড আপ আর প্রণাম কিন্তু প্রায় অঙ্গাঙ্গি ভাবে জড়িত, কারণ বেসিক্যালি আমাদের পুরো বছরের ফোকাসটা থাকে প্রতিদিন প্রয়াসম প্রণাম। পুরো বছরই আমরা কাজ করি যাতে ওই 31টা দিন, বলে না ইউ ওয়ার্ক হার্ড পার্টি হার্ডার, তো আমাদের কাছে ওটা পার্টি টাইম। 1 থেকে 31 তারিখ আবার রেজিস্টারে সই করতে হচ্ছে না, মানে হলেও মানে সেটা ফাইন্যান্স দেখে নিচ্ছে যে কারা আসছে কারা যাচ্ছে না, মানে মোটামুটি ভাবে তখন আর সময়ের কোনো পাবন্দি নেই যে ঠিক 9টায় অফিসে ঢুকতে হবে বা হ্যাঁ। তো এইসব সব ছেড়ে আমরা পুরো মানে মনের তাগিদে মনের আনন্দে কাজ করে যাই, এবং যার প্রতিফলন এবার আমাদের এই 8ম প্রতিদিন প্রয়াসম প্রণামে আমরা দেখলাম যে ধরো একটা 31 দিনের প্রোগ্রাম, মানে ম্যাসিভ স্কেলে করা হয়, সেইখানে 3বার কিন্তু আমরা ভেন্যুটার মানে সাজ এটাকে চেঞ্জ করেছি 3বার। এবং সেটা একটা বিরল ঘটনা, কারণ একবার করে দিলাম বাবা এই খাটনি আর খাটবো না, তারপরে এবং রাতারাতি প্রায় আমরা যে তোমার ধরো দশাবতার যেটা আঁকা হয়েছে, থ্যাঙ্কস টু আমাদের যে অঙ্কুর চলছে, আমাদের যে আঁকার সেশন চলে প্রতি রোববার, তাদের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক মিলে সবাই মিলে এই কাজটা তুলে দিল আমাদের। দারুণ। এবং এবার মানে হয়তো প্রোগ্রামের গুণগত মান অনেক ভালো, যে গ্র্যান্ডার একটা মানে রূপকথায় দরকার, সেই গ্র্যান্ডারটা ভীষণ মিস করে গেছি। মানে আমার মনে হচ্ছে আমি পরবর্তীকালে তাদের ভিডিও বা ছবি দেখে আমার মনে হচ্ছে সেই গ্র্যান্ডারটা নেই তাদের। আমি অভিনয় শৈলী বা এইসব দিকে আমি যাচ্ছি না, কিন্তু একটা রূপকথার প্রচুর গ্র্যান্ডার থাকে, সেটার জন্য যে পরিমাণ খাটতে হয়, যে পরিমাণ, সেইটা আমি পেলাম না। তো আমার মনে হয়েছিল যে এটাকে আবার অন্যভাবে করানো যেতে পারে। তো দেখা যাক যদি সেটা আমি সাকসেসফুল হই তাহলে বা সময় থাকে আমি করে নিতে পারবো। আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে এইবার তোমার প্রথমবার বোধহয় আমাদের এত রকমের, মানে আগে আমরা করতাম কি যে আমরা কিছু ধরা বাঁধা যে ছিল ওটা চালিয়ে ওকে এনে দাও, ও বলছে ওকে করে দাও। এইবার আমরা প্রথম বোধহয় কিছু লোককে না করতে পারলাম যে না এবার আপনাদের প্রোগ্রাম দেওয়া যাবে না, যেটা আমরা কিন্তু গত কয়েক বছর 7 বছর ধরে করিনি। এইবার তার জন্য কিন্তু তুমি দেখো আমরা যাদের নতুন আনলাম এবং লোকেরা বলছে সেটা কিন্তু দারুণ ভাবে আমরা 4টে নতুন নাটক পেয়েছি। এবং এই 4টে নতুন নাটক, প্রত্যেকটা নাটক নতুন, মানে নতুন কিছু আমাদের মাথায় দিয়ে গেল যাচ্ছে এইভাবে করা যায় ওইভাবে করা যায়। সুতরাং বিশেষ করে আমি আমাদের যে শান্তানীল গঙ্গোপাধ্যায় করলেন, আমার দারুণ লেগেছে, খুব সিম্পল,
ভাবে নাটকটাকে পরিবেশনায় মানে মানে উনি দেখালেন আমাদের, কিন্তু অত্যন্ত মানে একটা ছাপ রেখে গেল মনে আর কি। ওই নাটকটা আমার দারুণ লেগেছে, খুব সিম্পল অথচ খুব ইফেক্টিভ। তাছাড়া এবারের তোমার ধরো আমাদের এসআরবি ফাউন্ডেশন আমাদের সঙ্গে, এই প্রথম এত বড় একটা ফাউন্ডেশন যারা প্রায় 150 জন ডাক্তার এবং ইঞ্জিনিয়ারকে এতদিন পর্যন্ত হেল্প করছেন যাতে তারা মানে ভবিষ্যতের সেরকম ডাক্তার বা ইঞ্জিনিয়ার আমাদের দেশের হয়ে উঠতে পারে, তাদের ভার এখন আমাদের উপর দিয়েছে যে অন ট্র্যাকের মাধ্যমে তাদের লাইফ স্কিল সফট স্কিল কিভাবে চেঞ্জ করা যায়। এটা একটা বিশাল বিশাল গুরুত্বপূর্ণ দায়িত্ব। তার সঙ্গে এবার আমরা ব্রেইনওয়্যার ইউনিভার্সিটি, প্রায় এত বড় একটা সংগঠন আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছে, তাদের সঙ্গে আমাদের মৌ স্বাক্ষরিত হয়েছে এবং যে হ্যাঁ এটা আমরা তোমাদের সঙ্গে সঙ্গে, এবং পিভিবির বোধহয় প্রচুর ইন্টার্ন ওখান থেকে আসছে। সুতরাং এই বছর আমরা প্রথম দেখলাম ফিল্ম ফেস্টিভ্যালে প্রচুর বাইরের ফিল্ম আমরা দেখতে পেলাম। এটা গেল ডিসেম্বর। এবার যদি একটু আমরা ফিরে দেখি গোটা 2025 এই বছরে, মানে এপ্রিলের 1 তারিখ থেকে আমাদের ক্যালেন্ডার ইয়ার শুরু হয়, এপ্রিলের 1 তারিখ থেকে এখনো বছর চলছে, বাট অফিসিয়ালি ইংলিশ ক্যালেন্ডার শেষ হয়েছে। এই বছরে যা যা প্রয়াসন করলো তার মধ্যে থেকে আপনার কোন কোন জিনিসগুলোকে, কোন কোন বিষয়গুলোকে বা কনসেপ্ট বা অ্যাক্টিভিটি যেগুলো হাইলাইটস হিসেবে সারা বছরে সকলের সামনে গিয়ে পৌঁছে? দেখো আমাদের যেটা মনে হয় যে আমি প্রথম প্রসাদ দিয়ে শুরু করবো, কারণ যেহেতু এখন ফোকাসটাই প্রসাদের উপরে। তো প্রসাদের দেখো তুমি, ওরা যে পরিমাণ কাজ এবার পেয়েছে, আমাদের প্রচন্ড পরিমাণে আমাদের মানে কি বলবো কৃতজ্ঞতার শেষ নেই যে লোকেরা প্রসাদকে মানে রিপিট কাস্টমার আসছে, সেটা আমাদের দারুণ লেগেছে। এবং এফডি বলো বা আবার বলো তোমার সিএফ ব্লগ, সুতরাং এই সমস্ত ব্লগগুলো বারবার করে আমাদের প্রসাদকে চেয়েছে। এবং প্রসাদের নতুন কনসেপ্ট বলতে ইলিশ উৎসব কিন্তু এবার একটু হলেও অন্যরকম ভাবে হয়েছে। সুতরাং এই যে, এবং এটা আরো পরবর্তীকালে ভাবা হচ্ছে যে আরো কি করে এর সঙ্গে মানে ইলিশ উৎসবটাকে একটা ফেস্টিভ্যালের মতো তৈরি করা যায়। সুতরাং এইবার ইলিশ উৎসবটা মানে মনে রাখার মতো ছিল, বেশ দারুণ। কারণ এই প্রথম আমরা গতবার অব্দি দেখেছি যে এখানে প্রচুর লোকজন এসে খাওয়া দাওয়া করছে, বাইরে থেকে সেরকম অর্ডার নেই। এই প্রথম বোধহয় আমাদের প্রচুর বাইরের অর্ডার, নাম্বারটা প্রায় 100 ছুঁয়েছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এবং আমাদের মধ্যে যেটা দেখো, আমি সময় মনে করি যে একটা প্রয়াসম একটা তো ফ্যামিলির মতো, সুতরাং এই ফ্যামিলি বন্ডিংটা যতটা বাড়বে তত কিন্তু কাজ ভালো হবে। তো এখন যারা নতুন ছেলে মেয়ে আসছে, সেটা নিশা বলো, রাহুল বলো বা আরো যারা জয়িতা, জয়ন্তী, এরা সবাই যখন ইন্টার্নশিপ করছে এবং আসছে, আমার যেটা বারবার করে মনে হচ্ছে যে কোহেসিভ ব্যাপারটা, বা আরো বোধহয় আমরা যে একে অপরের জন্য মানে এই চলে গেল তো এ সামনে নেবে, মানে এখন যেমন দেখো যে সুজন যদি এই কাজটা করছিল, সুজন চলে গেল, রাহুল ওই জায়গাটা ভর্তুকি দিয়ে দিচ্ছে। মঞ্জু অনেকদিন হলো মানে ওর সঙ্গে এদের নতুনদের আমি তুলনাই করবো না, কিন্তু এখন মোটামুটি আমরা জানি যে প্রতিদিনের বা যে কোনো অনুষ্ঠানের আমাদের কিন্তু ছবি তোলার ব্যাপারটায় আমাদের কোনো তোমাদের আর্কাইভ গুলো এখন ভীষণ প্ল্যান্ড। আগে যেমন আমাদের মানে হাতরাতে হতো যে এই ছবিটা পাওয়া যাচ্ছে না কেন। সুতরাং পিভিবি স্টুডিও এখন যেভাবে প্রফেশনালি কাজ করছে, এবং তোমরা প্রসাদের যেমন কথা বললাম সেরকম পিভিবি স্টুডিওর যে বাইরের বিভিন্ন, যেমন ধরো তোমায় দিয়ে, তোমাদের দিয়ে বোধহয় পিভিবি স্টুডিওকে দিয়ে আমাদের একটা দুটো ক্যাফে করালো, ক্যাফের ইন্টেরিয়রটা করালো যে কিভাবে কি করা যেতে পারে। তারপর তোমরা এখন অন্যদের পডকাস্ট করছো, যে তোমরা কিন্তু ওই পডকাস্টের সঙ্গে যুক্ত বলতে তোমরা টেকনিক্যাল পার্টটা দেখছো শুধু, সেটা একটা বড়। এবং তাবর তাবর যারা লোক আসছেন তারা অন্য পডকাস্টের থেকে যখন তোমাদের স্টুডিওয়ে আসছে, তারা কিন্তু একটাই কথা বলছে, বাপরে কি দুর্দান্ত সাজানো। সুতরাং মানে যে কোনো, আজকে ধরো কিছুদিন আগে আমাদের একজন, আমি সেখানে আবার নাম নেব না, একজন মিনিস্টারের সঙ্গে কথোপকথনের জন্য এই স্টুডিও বেছে নিচ্ছিল। আমরা প্রতিদিন প্রয়াসম প্রণামে ঠিক উনি বোধহয় যিনি আসছিলেন তিনি রাত্রিবেলা সময় দেবেন, সেই সময়টাই আমাদের প্রতিদিন প্রয়াসম প্রণাম চলবে। তো আমরা বললাম যে মাইক কিন্তু আমরা বন্ধ করতে পারবো না। তো তার জন্যই উনি বললেন যে তাহলে আমার ভেন্যুটা পাল্টাতে হবে, আপনারা যদি একদিন মাইকটা বন্ধ রাখেন আমাদের, কিন্তু সেটা সম্ভব ছিল না, তো আমাদের সেটা সম্ভবই হলো না। কিন্তু এই যে লোকের একটা যে এরা কোয়ালিটি জিনিস দেয়, এই জিনিসটা যদি একবার লোকের মনে এসে যায় যে প্রসাদ মানে কোয়ালিটি, পিভিবি স্টুডিও মানে কোয়ালিটি, এখানে ফাতরা জিনিস বা ওই কোনো মতে চালিয়ে দিলাম, মোটামুটি একটা চালিয়ে দিলাম, সেইটা হবে না।
তাহলে এটার মতো আনন্দের আর কি আছে। মানে আমরা 30 বছরে পড়ছি, এটা সবচেয়ে বড় ঘটনা যে একটা অর্গানাইজেশন এবং সবাই প্রায়, আমি নিজেকেও তার মধ্যে ধরে নেব, অর্বাচীনের দল যাদের সবাই প্রায় রাইট অফ করে দিয়েছিল প্রথম দিন থেকে যে এরা আবার এনজিও কাজ করবে কি। আজকে তারা যখন মানে বারবার করে বলে যে না তুমি যেভাবে কাজ করেছো বা তোমার পলিসিটা বা তোমার যেভাবে ফিলোসফিটাই ঠিক ছিল, তখন খুব ভালো লাগে যে আচ্ছা 30 বছরে তাহলে কিছু অ্যাচিভ করা গেল। মানে এইটুকুনি যে আজকে কিন্তু প্ল্যানিং করে দেওয়া অব্দি আমার কাজ, এক্সিকিউশন কিন্তু সম্পূর্ণ তোমাদের। এবং সেখানে কিন্তু মানে আমি কোনো সময় হয়তো দাঁড়াই, কোনো সময় দাঁড়াচ্ছিও না, কিন্তু কোনো জায়গায় সেই কোয়ালিটির কিন্তু আমরা যে কোয়ালিটিটা খুব খারাপ হলো। অনেকে তর্ক খাতিরে যদি আমাকে জিজ্ঞেসও করে থাকে যে এই প্রোগ্রামটার কেন এটা হলো, এই প্রোগ্রামটা, তার কিন্তু হাজার গন্ডা রিজন আছে, সেটা আমি রিজন দিতেও যাব না। কিন্তু বেসিক্যালি আমরা যখন প্রয়াসম থেকে কোনো কাজ করছি তখন কিন্তু ওই কোনো যে আচ্ছা করে দিই কোনো মতে চালিয়ে দাও তাহলেই হয়ে যাবে, এটা আমরা কোনোদিনই করছি না। প্রয়াসমের কাজটা হচ্ছে এটা কিন্তু ইটস আ ব্র্যান্ড। এইটা যেন না হয় যেন কখনো ধরো আজকে কিন্তু যখন কৌশিক আসছে, যখন স্নেহাশিস আসছে, যখন ঋতুজা, আমি কেন ওদের নাম নিলাম যে ওরা রেগুলার আসে প্রতিদিন প্রয়াসম। আমরা সবসময় মনে করি যে ওরা যেন কোনো সময় এসে না ভাবে ধুর কি প্রোগ্রাম হচ্ছে, যাই বাড়ি চলে যায়। ওই ঠান্ডা যখন মানে প্রায় একটা মানে কোল্ড ওয়েভ চললো, তখনও কিন্তু আমরা দেখেছি ঠাসা আমাদের কলাঞ্জলি। সুতরাং সেই জায়গাগুলো দেখে আস্তে আস্তে তো মনে সাহস বাড়ে। আর দেখো একটা অর্গানাইজেশনে, ছোট্ট একটা অর্গানাইজেশনে তারা ছোট একটা ফেস্টিভ্যাল অর্গানাইজ করে। আর আজকে আমার খুব ভালো লাগে মনীষ, যেটা বলতে গিয়ে ভুলে যাচ্ছিলাম, যে বিভিন্ন যখন দেখছি যে শুভাশিসরা নিজেরা নাট্যোৎসব করছে বা ধরো এরা এখানে, তখন আমার মনে হয় বাহ দারুণ ব্যাপার। তার মানে কারণ এটাই তো আমরা চাই বারবার। আজকে ইউ সেট অ্যান এক্সাম্পল। এখন ধরো তোমার যখন আমরা দেখি যে বৃদ্ধ বৃদ্ধাদের ফ্যাশন প্রত্যেকটা পুজোর প্রায় প্যান্ডেলে হচ্ছে বা ফ্যাশন শো একটা, এবং তারা যখন বলে এসে যে আপনাদের থেকে এটা নিয়ে আমরা করেছি, we feel good about it যে ঠিক আছে তাহলে, কারণ এটা তো না আমরা করছি আর কেউ করতে পারবে না। সুতরাং 10,000 লোক করুক, কিন্তু আমরা আমাদের মতো। এবং জাস্ট ইন্টারাপ্ট, এই যে বিষয়টা নিয়ে কথা বলছি, যে একটি সংস্থা 30 বছরে তারা একটা তাদের ভ্যালু, তাদের গোল, তাদের একটা ব্র্যান্ড হিসেবে নিজেদেরকে যখন এস্টাবলিশ করেছে, এবং আমাদের পরিসরের মধ্যে যারা সরাসরি যুক্ত নেই তারাও যখন এসে কাজ করছে, তখন আমরা দেখেছি তাদের সেই এফোর্টটা টু ম্যাচ আপ উইথ প্রয়াসম। এবং আমাদের একটা বড় রেসপন্সিবিলিটি থাকে যে মানুষের যে এক্সপেকটেশনসটা, যে প্রয়াসমের থেকে আমরা এগুলো পেয়ে এসেছি এবং এই ধরনের জিনিস আমরা পেতে চলেছি। এবার আমি আরেকবার ফিরে যাব পিপিপিতে। এবার যখন আমরা ফ্যাশন ওয়াক অর্থাৎ অ্যাক্রস দ্য ফ্লেম করতে চলেছিলাম, তখন কিন্তু অলরেডি আমরা শুনেছি যে বিভিন্ন পুজোয় বা বিভিন্ন ব্লকে অলরেডি এরকম ধরনের ফ্যাশন ওয়াক চলছে। তো আমি একজন ওয়ান অফ দ্য অর্গানাইজার্স হিসেবে যখন আপনার সঙ্গে বসেছিলাম পুরো কনসেপ্ট শোনার আগে, তখন আমার মাথায় বারবার চলছিল যে অলরেডি কিন্তু লোকজন প্রয়াসমের কনসেপ্ট নিতে শুরু করেছে। সো হোয়াট ডু উই ব্রিং নেক্সট অন টেবিল, যেটা মানুষকে বলবে যে বাহ এরকম জিনিস তো দেখিনি। এবং সেইখান থেকে যখন ফাইনালি অ্যাক্রস দ্য ফ্লেম হলো, that evening was completely different. আমরা যদিও I'm sure you are not disheartened across the flame. Not at all. মানে আমার লোকজন যেটা মানে পরের ফিডব্যাক যেটা ছিল যে অসাধারণ কনসেপ্ট, এবং মিউজিক অত্যন্ত ভালো। এবং আমার সবচেয়ে আমি ক্রেডিট দেবো যারা হেঁটেছেন, মাত্র 3টে রাতের তাদের রিহার্সাল, সেটা ঋতুজা বলো, বৃন্দা বলো, স্নেহাশিসের এত কাজের মধ্যেও আমাদের বারবার জাজনু ব্যাচারির একটা ওয়েব সিরিজ করা হলো না যে আমার এত কাজ আমি করতে পারবো না, কিন্তু তার মধ্যেও 3 দিন ওই রাত্রিবেলা ঠান্ডার মধ্যে এসে হেঁটে, বা ধরো তোমার অরিন্দম, সে নিজে মানে ওর বাইরে যেতে হয় বারবার, বিভিন্ন কাজে ব্যস্ত। অরিন্দম তো বলছে না আমি ঠিক করে দেবো, আপনি বলুন আমি এসে করে দেবো। এবং প্রত্যেকে তাদের আমরা যেটা একটা, যেহেতু খুব সামান্যভাবে লোকজন শুনলে ভাবে যে বাবা এইটা দিয়ে কি আর জেন্ডার সেন্সিটিভ করা যায়, কিন্তু আমরা ফার্স্ট যেটা, কারণ এখানে অনেকই সময় আমরা শুনেছি এটা আমরা করি না, এটা আমরা দিই না, ওটা মেয়েদের, ওটাই। তো ওই মিথগুলো ভেঙে সবাইকে যখন সাজানো হচ্ছে বা এই হচ্ছে, কেউ কোন রকম প্রতিবাদ না করে। এবং যখন হাঁটলো, অসাধারণ লাইট তৈরি করেছিল অভিজিৎ, মানে আমাদের খুব সামান্য ইকুইপমেন্ট দিয়ে যেভাবে ও
মানে পুরো জায়গাটাকে একটা স্বপ্নীল একটা জায়গা তৈরি করেছিল, মানে ভাবা যায় না। এবং তার সঙ্গে যা সেট সুজন তোমরা সবাই মিলে তৈরি করেছো, আর 2800 অসাধারণ অসাধারণ। এবং প্রত্যেকের হাঁটা, মিউজিক ভালো ছিল, প্রত্যেকের একটা কনসেপ্ট, কবিতা যারা বলেছেন সেটা বৃন্দা, ঋতুশ্রী, রুম্পা এবং দেবলিনা কিছুটা, হ্যাঁ, সুতরাং মানে সবাই ভালোভাবে মানে খুব সিরিয়াসলি কাজটাকে নিয়েছে। তো এখন কি হয়ে যায়, বাড়তি একটা চাপ হয়ে যায় যে নেক্সট বার যখন হাঁটাবো, এইবার হাঁটানোটার সঙ্গে এর থেকে ভালো হতে হবে, খারাপ হলে লোক বলবে ও মা গত বছর এত ভালো হলো, এইবার কি হলো। তো সেটার একটা বাড়তি চাপ, এবং এই চাপটা আমাদের খুব মানে কি বলবো, আমাদের কাছে চাপ লাগে না, আমাদের মনে ভালো হয়েছে এই চাপটা আছে, তাহলে কাজটা আরো ক্রিয়েটিভ হতে আমাদেরকে বাধ্য করে। একেবারে। এবং এই চাপটা নিয়েই আমরা গত 30 বছর ধরে ওই মানুষের এক্সপেকটেশন থেকে যে চাপ তৈরি হয় সেটা নিয়েই আমরা বছরের পর বছর আপগ্রেডেশনে কাজ করছি, এবং আমরা অলরেডি 2026 এসে পৌঁছেছি। দেখো, আজকে যদি লোকজন বলে এটা তো আমরা তাদের মুখে বলে দিই বা ইটস নট কমিশন, যে আগে রবীন্দ্র সদন যেতাম, এখন কলাঞ্জলিতে আসি, মানে আমি রিয়েলি মানে সিরিয়াসলি মানে আমার খুব অবাক লেগেছে যে আগে, এবং যিনি বলছেন তিনি এমন নয় যে না তিনি রবীন্দ্র সদন যেতেন না, না, জাস্ট একটা মানে তিনি রিয়েলি আমরা জানি যে তিনি অত্যন্ত কালচার এই সেই চর্চা, এবং তিনি বলছেন যে আগে জানো তো আমরা রবীন্দ্র সদন যেতাম গিয়ে এখন তোমাদের এখানে আসলেই সেই অভাবটা, কিছুদিন হলো আমরা যেতে পারছিলাম না, বয়স হয়ে যাচ্ছে কিছু, কিন্তু এখন কলাঞ্জলিতে আসলে মনে হয় যে দারুণ। তুমি ভাবো আহ্লাদির 30 তারিখে আহ্লাদি যে প্রেজেন্টেশন দিল, ছোট্ট প্রোগ্রাম কিন্তু কি অসাধারণ প্রোগ্রাম। হ্যাঁ, মানে আমি খালি ওখানে দাঁড়িয়ে ভাবছিলাম যে মানে এই যে ওরা এত কষ্ট করে, মানে কৌশিক যখন ওরা বাচ্চারা নাচতে গেছে ওই মেঝেতে যে শুয়ে যে ফরমেশনটা ওরা মন্তাজটা যেটা ওরা করলো, আমায় কৌশিক বলছে এই ঠান্ডায় আমি এখানেই জমে যাব। মানে ওদের কিন্তু একবারও, আমি পরে নিশা বা ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমাদের, বললো না একেবারেই হলো না। এই জায়গাগুলো আমাদেরকে খুব শক্তি দেয় যে না আরো ভালো করে কাজ করি, আরো ভালো করে, অন্তত আমায় তো তাই দেয়। এবং এই 2026-এ তাহলে পরের প্রশ্ন হচ্ছে হোয়াটস নেক্সট। দেখো, একটা জিনিস হচ্ছে সিভিএনএন চ্যানেলের একটা বড় কিছু আসতে চলেছে, আমরা এখনোই ভাঙবো না সেটা, কারণ যেহেতু এখনো ভীষণ ওই এমব্রায়ো না, ওই বাবা মায়েরা যখন নিজেরা মানে দম্পতিরা যখন নিজেরা কথা বলে যে এবার ফ্যামিলি শুরু করতে হবে, তখন তো সবাইকে, সুতরাং সেরকম মতো আমরা এখন সবে সেটা নিয়ে প্ল্যানিং শুরু করেছি যে সিভিএনএন এর বড় একটা জিনিস আসবে, এবং যেটা আমার মনে হয় আজ অব্দি কেউ করেনি। সুতরাং সেইটা নিয়ে আমাদের ফার্স্ট রাউন্ড কথাবার্তা হয়েছে, তুমি সপ্তর্ষি মঞ্জু টঞ্জু এরা জানে, কিন্তু এটা বাইরে এখনো আমরা যতদিন না পুরোপুরি জিনিসটা কংক্রিটাইজড হচ্ছে আমরা বাইরে সেটাকে দেবো না। শনিবারে সন্ধ্যাবেলা যে অডিও স্টোরি কম্পিটিশন হয় সেটা কিন্তু এবার একেবারে অন্যরকম ভাবে, মানে আমরা খুব চাইবো যে দুদিনের জন্য অডিও স্টোরিটা আমাদের ওই প্রতিদিন প্রয়াসম প্রণামে থাকবে, এবং সেখানে যে থিমের উপর অডিও স্টোরি হবে, যারা পড়বে এবং তুমি যারা হোস্ট করবে বা যারা গেস্ট আসবে তাদের ওরম সেজে আসতে হবে। সুতরাং সেই সব কি হবে এখন না হবে আমরা প্ল্যান করে ফেলেছি, সপ্তর্ষি যখন নিয়ে বলবে তো সেটা নিশ্চয়ই বলবেন। আমি শুনলাম অরূপ বাবু খুব চেয়েছেন আর কি, মানে সপ্তর্ষির সঙ্গে কথা বলেছে, আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড যে উনি একটা ইংলিশের নাটক, মানে ইংলিশ থেকে বাংলায় রূপান্তর করে একটা নাটক করাতে চাইছে, যদি করেন আমরা খুব খুশি হব, যদি করেন সেটা এটা আমাদের কাছে একটা মানে বাড়তি পাওনা হবে যে ওনার মতো ব্যক্তি, কারণ সল্ট লেক নাট্য জগতে হি ইজ এ নেম। সুতরাং উনি এবং মানে বাদল সরকারের সঙ্গে কাজ করেছেন, সুতরাং উনি যদি এসে আমাদের সঙ্গে এটা নিয়ে কাজ করেন তো উই উইল বি ডিলাইটেড। আমাদের মনে হয়েছে প্রসাদ আরো ঢেলে অন্যরকম, যার জন্যই ফুড ফিল্ম ফেস্টিভ্যালটা হয়েছে, এবং এবার কিন্তু চমক অন্যরকম আসতে চলেছে, যে প্রতিবার যেমন আমরা শুরুর দিকে বা এবার 21 থেকে 25 তারিখ আমরা ফুড ফিল্ম ফেস্টিভ্যাল রাখছি, যেটা তোমার ফুড ফেস্টিভ্যাল দিয়ে শেষ হবে। সুতরাং 21 থেকে 25 অব্দি ওটা থাকবে। তো এইটা মানে মোটামুটি ভাবে আমাদের কথা হয়েছে, কারণ তুমি জানো আমাদের অলরেডি 9th কেন 10th 11th এগুলো সমস্ত পিপিপির কি হবে না হবে আমাদের তৈরি আছে, কিন্তু মাঝে মধ্যে আমাদের পাঠাতে হয় যে আচ্ছা পাল্টাতে হয় যে এটা পাল্টাবো, সেরকম কিছু কিছু জায়গা পাল্টাবে, কিন্তু মেইন জিনিসটা একই থাকবে। এবং প্রয়াসমের একজন সদস্য হিসেবে আই টেক দিস প্রিভিলেজ টু আস্ক ইউ যে 30 বছর এই কথাটা আমরা গত 2-2.5 বছর ধরে শুনে আসছি, এবং এর সঙ্গে সঙ্গে আরো শুনে আসছি যে উই উইল সেলিব্রেট ইন আ মাচ লার্জার ওয়ে।
নট জাস্ট একটা সিঙ্গেল দিন। প্রয়াসম ফাউন্ডেশন ডে 8th নভেম্বর আমরা জানি, শুধু 8th নভেম্বর না রেখে হয়তো আমরা আরো অন্যান্য ভাবে চেষ্টা করবো এই বছরটাকে আরো ইম্প্যাক্টফুল করার। সো অ্যাজ আ ফাউন্ডার ডাইরেক্টর আই উইল আস্ক ইউ, আই রিকোয়েস্ট ইউ টু সে যে কি কি ধরনের চিন্তা You want to me to spill the beans? কিছু যদি দর্শকদের সামনে আনা যায় যে কোন পথে প্রয়াসম ভাবছে, কি ভাবে ফিলোসফিটা একটাই যে ইউথ এবং চিলড্রেনদের এই প্ল্যাটফর্মে এনে আরো বেশি যাতে তাদের পার্টিসিপেট করানো যায় এবং ওপেন মাইন্ডে তারা আসুক। যেটা এইবার প্রথম দেখলাম, যেমন আমার নাম নেওয়া উচিত ছিল যে সৃজক এবং রীত দুজন এসে যখন বললো যে তোমার সঙ্গে কাজ করব এই ফ্যাশন ওয়াকে, আমার কিন্তু যে তোমাদের এরম সাজানো হবে, they never said যে ভয়, মানে এই ফ্লুইডিটিটা তাদের মধ্যে দেখলাম যে হ্যাঁ যেরম সাজাও আমরা আছি। এবং আমার খুব ভাল লেগেছে যে তাদের বাড়ির লোক এবং মায়েরাও, বিশেষ করে মায়েরা, এই নিয়ে কোনো যে না ওকে এটা পড়াবেন না, আপনি যেরকম ভাবছেন সেরকম পড়ান। এবং তারা খুব হোল হার্টেডলি পার্টিসিপেট করলো। এবং আমি চাইবো হৃদ সৃজক এদের মতো আরো যাতে আরো হৃদ সৃজক আমাদের এখানে এসে জয়েন করে এই ফ্যাশন শো। একদিন পুরো আমি একটা সেগমেন্ট করতে পারি যে পুরো ইউথরা হচ্ছে সেটা। 30 বছরে তুমি যেটা বলছিলে যে আমি যেহেতু তোমার বয়সে তুমি এখন সেলিব্রেট করবে, মানে হোয়াট আই থিঙ্ক যে আমরা 30 বছরটাকে অবজার্ভ করবো অন্যভাবে, আরো বেশি কাজ, আরো ভালো কাজ, আরো কোয়ালিটির কাজ। মানে আমার এটা খুব ভালো লেগেছে যে আমি ব্যাঙ্গালোরে আছি, আমি কেন আড়াল নিয়ে অত মাতামাতি করবো, বা সেই যারা আছে তারা ওখানে করে নেবে। ও কিন্তু সমানে ওখান থেকে, মানে যেদিন আমার মনে হয় ইট ওয়াজ আ মেমোরেবল ডে ফর অল অফ আস 19, কিন্তু ও ফার্স্টে লেখে যে যাও, মানে আমার মনে হয় ইট উইল বি আ মেমোরেবল ডে ফর অল অফ আস, এই সেই। এবং খুব মানে এই যে এই সমস্ত লোকগুলো যারা এতভাবে চাইছে যে না প্রয়াসম আরো একটা ভালো জায়গায় পৌঁছা, আমার সেই জায়গা থেকে বারবার মনে হয় যে চেতনদের মতো আরো লোক বাড়ুক, যারা শুধু যে আমি ভেতরে থাকলেই বা দেশে এখানে থাকলেই আমি বলবো, বাইরে গেলেই মানে আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যাব, তা নয়। তারা প্রয়াসম তাদের মননে আছে, যেইটা করা গেছে বলে আমাদের খুব ভালো লাগে। যখন আমাদের ওই বাড়ছে না, তুমি যখন 50K দিয়ে শুরু করলে, সেরকম বলি যে যখন বাড়ছে, তখন আমার প্রথম যে মনীষ কি কিছু করলো বা সপ্তর্ষি কি কিছু করলো, আমি তোমাদের বারবার জিজ্ঞেস করছিলাম কেন হঠাৎ করে কি। তোমরা তখন একদিন দেখালে যে দেখুন আমাদের যদি কিছু আপনি এখানেই, মানে আপনি টেকনিক্যালি না বুঝুন, আপনি এটাতে বুঝে যাবেন যে আমরা কিছু করছি কি করছি না। তো সেইখানে চেতন আমাকে বললো, আমার যেটা খুব ভালো লেগেছে, যে আর যেই করুক প্রয়াসম কখনো পয়সা দিয়ে করবে না। এইটা একটা, মানে এই যে আস্থাটা, এই যে ট্রাস্ট বলো, এই যে যে এরা কখনো কনভিকশন, হ্যাঁ, যে পয়সা দিয়ে অন্তত প্রয়াসম করবে না। তো এইটা আমার দারুণ লেগেছে। এটা তো আগেও ছিল, তাহলে আগে কেন আড়াল কেন? মাতার এক্সপ্রেস যখন আমাদের এতদিন আমরা আড়ালে থাকলাম কেন? আগেই আমরা তাহলে অনেক আগে যে মাতারা এক্সপ্রেস যখন সবাই এত মানে মাতারা এক্সপ্রেস যখন বানানো হলো, তোমার মনে আছে কিনা যায় না, মানে everybody was raving about it, that it was so good, it was so thrilling, gripping and all that. তখনই তো আমরা পারতাম যে টাকা দিয়ে এটাকে বাড়িয়ে নিই, তাহলে আমাদের একটা মাইলস্টোন তৈরি হয়ে যাবে যে হ্যাঁ কোনোটাই বাড়ালাম না হঠাৎ, মানে এটা মানে। আর দেখো মর্নিং শোজ দ্য ডে ট্রেলার যখন বেরিয়েছে তখন 12K or 14K কিছু একটা, 12K, তাহলে সেটার বেলাও তো ভাবা উচিত ছিল লোকে যে এটা ট্রেলারটা কেন বাড়লো। এটা ধরতে হবে যে মানে যারা শুধু ভাবে যে এরা গিয়ে ক্যামেরা ধরে সিনেমা করে, এই যে ডিস্ট্রিবিউশনটা, এটার জন্য যে পরিমাণ আমাদের পুরো টিম খাটে, এই যে ধরো বিভিন্ন জায়গায় গিয়ে দেখানো, বিভিন্ন তাদের কনভিন্স করা যে আপনারা লিঙ্কটা পাঠালে শেয়ার করবেন, তো আপনাদের এই বাচ্চাদের মধ্যে, আপনাদের এই কমিউনিটির মধ্যে, আপনার মানে যেভাবে মঞ্জু, তুমি, সুজন, রাহুল, মানে সবাই, সপ্তর্ষি, সবাই মিলে খেটে এই জায়গায় তাই তোমরা তৈরি করেছো, সেটা মানে আনথিঙ্কেবল। 2025-এ আরো মানে যেভাবে ধরো সঙ্গীতা ফ্রান্স থেকে ফিরলো, তারপর দুয়োরানী সংসার যেভাবে বেড়েছে, তুমি ভাবো আজকে দুয়োরানী সংসারের এই যে গামছা গয়না, এটা যে পরিমাণ আমরা মানে ভাবিনি যে এটা এত হু করে বিক্রি হবে। এইবার যার জন্য আমরা সাহস করে প্রায় 30 দিন আমাদের ওই একটা ওই দুয়োরানী সংসারকে এখানে তুলে আনলাম, যেটা অন্য জায়গায় থাকে, এবং সেখানেও ভালো সেল হলো,
যে পরিমাণ অর্ডার আমরা পেয়েছি, এই প্রথম বলে আমরা ট্যাপেস্ট্রি নিয়ে কাজ শুরু করলাম এবং এলাকার বাবা মায়েরা এত খুশি যে আমাদের বানিয়ে দেওয়া জিনিস এরম ভাবে হু হু করে এবং বিক্রি হয়েছে। কাস্টমাইজড প্যাচ ওয়ার্কের অনেক হ্যাঁ স্যাম্পল হ্যাঁ, এবং তুমি ভাবো ক্যান ইউ বিট যে একজন দেবর্ষী একা 6টা নিয়েছে ট্যাপেস্ট্রি, যে বন্ধুদের এর চেয়ে ভালো গিফট দেওয়ার আর কিছু জায়গা হতে পারে না। সো মানে আর যারা আসছে তারা কেউ বানিয়ে দেয় এটা কি করেছে, মানে পুরো জায়গাটা একটা অন্যভাবে মানে দাঁড়িয়ে গেছিল যে আরে দারুণ জায়গা। অনেকেই বলেছে এই ট্যাপেস্ট্রি দিয়ে সাজানো আমরা দেখিনি। সুতরাং ধরো কোনো কোনো জায়গার জগদ্ধাত্রী পুজোর যে আপনারা যদি ওই প্যান্ডেলটা করেন, এই প্যান্ডেল তো সেরকম প্রচুর জিনিসপত্র, দুর্গা পুজোর যে আপনারা বললাম যে এখনই ভাবছি না, পরে দেখা যাবে। সো দ্যাটস ইট। 30 বছর নতুন, হ্যাঁ ডেফিনেটলি একটা স্টেট লেভেল এক্সিবিশন হবে, কারণ কটা অর্গানাইজেশন একদম স্ক্র্যাচ থেকে শুরু করে যাদের খুব কম সময় আমরা যে আমাদের এই লোকজন আছে তারা মানে আমাদের ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করে চলেছে, তারপরে আমরা বেড়েছি তা নয়, কিন্তু আমাদের ইনোভেশনটা ওয়াজ দ্য কি, যে এই ইনোভেশনটা এবং ইনোভেশন ইজ দ্য কি, কারণ ওইটা আছে বলেই কিন্তু প্রয়াসম চলছে। যেদিন এটা বন্ধ হয়ে যাবে সেটা মুশকিল হয়ে যাবে। সুতরাং প্রচুর নতুন জন, আমি দর্শকদের জন্য একটাই কথা বলবো, please wait and watch. I'm not going to spill the beans. Thank you so much, Dada. It is always a privilege to have you here. Thank you so much. It's a privilege for me also to talk to you and talk to the people. প্রত্যেকবার আপনি এই আড্ডা শুরু হওয়ার আগে আপনি বলেন কতক্ষণ কথা বলতে পারবেন, because there is something that you like, কারণ প্রয়াসমের এত কিছু বলার আছে সেটা এইটুকু সময়ের মধ্যে কখনো বলা সম্ভব না। সো আপনারা যারা আরো এই গল্প শুনতে চান বা আরো বিস্তারিত জানতে চান, you will have to come to প্রয়াসম, এবং তারপর দাদার সঙ্গে প্রয়াসমের বুথ সন্ধ্যা শুরু হচ্ছে। তুমি বলছিলে কি একটা বুথ সন্ধ্যা শুরু হচ্ছে যেখানে আমরা চাইবো আড্ডার মাধ্যমে কি করে আরো নিজেদের মানে আইডিয়াস গুলোকে শেয়ার করা যায়, অন্যদের আইডিয়াস না যায়, তাদের সঙ্গে কথা বলা যায়। ইটস আ ব্রেইনস্টর্মিং প্রসেস। সো বুথ সন্ধ্যা খুব তাড়াতাড়ি শুরু হবে। রাইটলি স্যার, থ্যাংক ইউ সো মাচ দাদা। এবং আপনার কথা ধরেই কি ইনোভেশন ইজ দ্য কি ফর প্রয়াসম, এই পজিটিভ নোটের সঙ্গে আমরা নতুন বছর শুরু করছি। এবং আপনাদেরকে ধন্যবাদ এই পুরোটা সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম 2025 প্রয়াসমের পারলেন্সে কেমন কাটলো, স্পেশালি প্রতিদিন প্রয়াসম প্রণাম 8ম বছর কেমন কাটলো, এবং তার সঙ্গে রিসেন্টলি আমাদের যে মাইলস্টোন আমরা রিচ করেছি আড়াল সিনেমা থেকে অ্যাবাভ 50,000 এবং এখনো কাউন্টিং, এই প্রত্যেকটা বিষয় আজকের আড্ডায় ছিল। এবং তার সঙ্গে সঙ্গে আমরা কথা বললাম 2026-এ প্রয়াসম নতুন কি আসতে চলেছে এবং সাধারণ মানুষ কি আশা করতে পারে প্রয়াসমের থেকে। সঙ্গে থাকুন সিভিএনএন চ্যানেলের। আগামী দিনে আমরা দাদার কথা ধরেই এমন কিছু আসতে চলেছে এই প্ল্যাটফর্মে যা হয়তো সারা ভারতবর্ষে বা সারা পৃথিবীতে এই ডিজিটাল মাধ্যমকে কেন্দ্র করে আগে মানুষ করেনি, সেরকম কিছু জিনিস সিভিএনএন খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আনতে চলেছে। যতদিন না আনছে ততদিন একটু আমাদের সঙ্গে থাকুন, পিভিবি স্টুডিওতে থাকুন। নতুন নতুন সিনেমা রিলিজ হচ্ছে, স্বাভিমান আসছে এপ্রিল মাসে। এবং আজকের এই ভিডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।